নমস্কার, ডিএম স্টাডিতে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন রেশিও প্রপোর্শনে 1:16 পর্যন্ত আমরা করেছিলাম। আজকে 17 থেকে শুরু করব। কি বলছে কোশ্চেনটা পড়ে নিই। ইন এ মিক্সচার 60 লিটার দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার 2:1। 60 লিটারের একটা মিশ্রণে দুধ আর জলের অনুপাত 2:1। ইফ দিস রেশিও ইজ টু বি 1:2, যদি এই রেশিওটাকে অনুপাতটাকে 1:2 করতে হয়, দেন দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার টু বি ফার্দার অ্যাডেড ইজ, তাহলে আমাদের কত পরিমাণ জল আরো অ্যাড করতে হবে, তাই তো? বাংলায় তো বলেই দিলাম। তাহলে চলো কোশ্চেনটা পড়ে নিই। আচ্ছা, 2:1, তাই তো? 2:1 মানে এই যে 2:1 থেকে আমাকে কনভার্ট করতে হচ্ছে কততে? 1/2 তে, তাই না? 1:2 তে। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো যে আগে দুধ ও জলের অনুপাত ছিল 2:1। ওকে, বলছে ওই অনুপাত 1:2 করব এবং জল ঢালবো। আমি দুধ কি ঢেলেছি কোনো সময়? দুধ তো এক ফোঁটাও ঢালিনি। তাহলে আমাকে এই যে যে ওপরে 1 আছে, তার মানে এটাকে দুধের সমান তো করতে হবে। তাহলে কি করে হবে? তাহলে আমি এখানে কি করলাম, 2 দিয়ে গুণ করে দিলাম। 2 দিয়ে গুণ করেছি, এ তো কোনো অপরাধ করেনি, তাই একেও 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমি পেলাম 2/4। দেখো 2 করলাম, কেটে গেল বলে আমরা এক্সট্রা কিছু লিখতে পারি না, ঠিক আছে? যে কোনো ডিভিশন বা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে বা ইকুয়েশনের ক্ষেত্রে। তো কি হচ্ছে দেখো, দুধ ছিল, জল ঢেলে দিলাম, তার ফলে 1 থেকে 4 হয়ে গেল, মানে 1:2 করে ফেললাম। তাহলে কত জল ঢাললাম? 3 জল ঢাললাম। এবার দেখো, এই 2 আর 1 এ 3, এইটা মানে কত? এইটা মানে তো 60 লিটার। ওই যে কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এইটা মানে যদি 60 লিটার হয়, তাহলে এই 3টা মানে কত হবে? 60 লিটারই হবে। এই 3 আর এই 3 তো আমরা রেশিও তো সেম করে দিয়েছি না? তার জন্য কি হবে, এখানে যখন এই তার মানে যে ফাইনাল মিশ্রণে কত হবে? 6 পরিমাণ হবে। মানে এখানে 3 পরিমাণ যদি 60 হয়, 1 পরিমাণ 10 হবে, 1 পরিমাণ 20 হবে, 6 পরিমাণ 120 হবে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের কত জল মেশাতে হবে ওই অনুপাতটা করতে গেলে? 60 লিটার। এই 3 পরিমাণ জলের মানেই হলো 60 লিটার। ঠিক আছে? তো কোশ্চেন সলভ হয়ে গেল। কি বলছে? এ মিক্সচার কন্টেইনস মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 5:2। একটা মিশ্রণ আছে যাতে দুধ ও জলের অনুপাত 5:2। On adding 22 liter of water, the ratio of milk and water becomes 7:5. The quantity of the water in the original mixture is, আচ্ছা, মিল্ক আর ওয়াটারের অনুপাত দেওয়া আছে 5/2 বা 5:2। এখানে 22 লিটার দেয়া হয়েছে, কি দেয়া হয়েছে? ওয়াটার দেয়া হয়েছে, তার ফলে অনুপাত হয়েছে 7:5। আমরা এইভাবে লিখলাম। আমরা আগের যে আমরা ভিডিওটা ছিল, ভিডিওটাতে আমরা রেশিওর সমস্ত ধরনের কনসেপ্ট আমরা করেছি। যদি কেউ না দেখে থাকো, ব্যাক করে গিয়ে দেখে আসো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি বলছে দেখো, এখানে আমি 22 লিটার কি ঢেলেছি? আমরা ঢেলেছি জল ঢালার পর। তার মানে আমরা দুধ কোনো সময় 1 ফোঁটাও ঢালিনি। তার মানে আমাদের দুধ আগে যা ছিল পরেও সেই তাই থাকবে। দুধ যদি এরকম পাত্রে 10 লিটার থাকে, তার মধ্যে যদি 20 লিটার তুমি জল ঢেলে দাও, তাহলে কি দুধ তো আর কমে যাচ্ছে না, দুধ তো সেমই থাকছে না, শুধু জলের পরিমাণটা বেড়ে গেছে। মিক্সার সলিউশন হয়ে গেছে তো হয়ে গেছে। তার জন্য কি হলো, আমরা এই দুধের পরিমাণটাকে সেম করব। তাহলে এই 7 আছে আর 5 আছে, এই দুটোর এলসিএম নিয়ে নেব।
এটা হলো 35, তার মানে এখানে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করব। এবার যেহেতু উপরে করেছি তাই নিচেও করতে হবে, যেহেতু উপরে করেছি তাই নিচেও করতে হবে। দেখো দুধের পরিমাণ সেম রয়ে গেল 35। জল ছিল 14 পরিমাণ, সেখান থেকে বেড়ে হলো 25, তখন কত বাড়তে হলো? 11 বাড়তে হলো। যে এই 11 মানে কত লিটার জল দিতে হয়েছে? ঐকিক নিয়মে বলছে 22 লিটার। 1 মানে কত? 2 লিটার। তার মানে আমাকে কি বলেছে? প্রাথমিক মিশ্রণে জলের পরিমাণ কত ছিল? প্রাথমিক মিশ্রণে জল কত ছিল? এই 14। তাহলে 14 মানে কত হবে? 14 ইন্টু 2 মানে 28 লিটার। এটা হলো অ্যান্সার। ওকে, হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 19 কি বলছে? ইন এ ক্লাস দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ ইন দ্য রেশিও 4:5। বলছে ইন এ ক্লাস দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ ইন দ্য রেশিও অফ 4:5। বলছে একটা শ্রেণীতে ছেলে ও মেয়েদের অনুপাত 4:5। আচ্ছা 4:5। 10 জন ছেলে নতুন করে ওই ক্লাসে যোগ দেওয়াতে ছেলে মেয়েদের অনুপাত হয়ে যায় 6:5। আচ্ছা এখানে যদি বয় হয়, এখানে গার্ল হয়, দেখো তো গার্ল তো কোনো সময় ইনক্রিজ করেনি, তাহলে গার্ল কি সেম আছে? দেখো গার্ল 5 ছিল আগে, এখনো 5ই আছে, তার মানে আমাদের গার্ল নিয়ে সমস্যা নেই, আমাদের শুধু বেড়েছে কি? বয় বেড়েছে। কত বেড়েছে? 2 বেড়েছে। 2 কেন বেড়েছে? কারণ 10 জন যোগ দিয়েছিল ঐকিক নিয়মে। তাহলে একজন মানে কত হবে? 5 জন বয়। কি বলেছে? বা 5 জন বয় দরকার নেই, এখানে 5, ঠিক আছে। তাহলে হাউ মেনি গার্লস আর দেয়ার ইন দ্য ক্লাস? সেখানে কতজন মেয়ে ছিল? 5 জন। তাহলে 5 অনুপাত মানে কত হবে? 25 জন, ঠিক আছে। এটা মানে 10 জন, ঠিক আছে, হয়ে গেল 25 জন অ্যান্সার। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এসেছে পরীক্ষায়। বলছে এ ব্যাগ contains 1 rupees 50 paisa 25 paisa coins in the ratio of 5:6:7. If the total amount is rupees 390, find the total number of 1 rupee coins. একটি থলিতে 1 টাকা 50 পয়সা 25 পয়সার কয়েন 5:6:7 অনুপাতে আছে। যদি থলিতে সর্বমোট 390 টাকা থাকে তবে 1 টাকার কয়েনের সংখ্যা কত? আচ্ছা এই 5:6:7 এইটা আমাদের দরকার। এইটা কি? এটা কয়েনের সংখ্যা। তাহলে আমি ধরে নিই যে 1 টাকার কয়েন আছে 5x টি। আচ্ছা 50 পয়সার হলো 6x টি, 25 পয়সার হলো 7x টি, তাই তো? এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে থলিতে সর্বমোট 390 টাকা থাকে। আচ্ছা 5x যা কয়েন আছে এর সাথে এগুলো কি 1 টাকার কয়েন? এই 5xটা 10টা যদি 1 টাকার কয়েন হয় তাহলে টাকার পরিমাণ কত? 10 টাকা। কিন্তু যদি 20টা 50 পয়সার কয়েন হয় সেখানে টাকা হবে কত? 10 টাকা হবে, কারণ দুটি 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাই না? আর 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়। তাহলে 5x এর সাথে 1 গুণ করব, তাহলে টাকার পরিমাণ পেলাম। এই দেখো 6x এর সাথে কি গুণ করতে হবে? হাফ গুণ করতে হবে, কারণ 50 পয়সা মানে কি? হাফ টাকা। হ্যাঁ, মানে আটানা যাকে বলা হয় আমরা। প্লাস এই 7x এর সাথে কি 1/4 গুণ করতে হবে। কেন করব? কারণ 4টে 25 পয়সা মিলেই 1 টাকা হয়। এটা সমান কত হবে? 390 বলা আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন। এটি কিউ, ঠিক আছে।
তো এবার এটাকে সলিউশন করবে। 5x প্লাস 3x প্লাস 7x বাই 4 ইজ ইকুয়াল টু 390। এখানে করলে আর 4 লসাগু করলে এখানে 20x, এখানে 12x, এখানে 7x সমান 390। উপরেরটা হয়ে গেল 39x বাই 4 390। 39 ইন্টু 39 কেটে গেল, x সমান 40। x এর ভ্যালু পেয়ে গেলাম 40। তাহলে বলেছে 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন কতগুলো ছিল? 5xt, মানে হলো 200টি কয়েন ছিল। এবার কোশ্চেন যে 1 টাকার কয়েন থাকবে এমন কোনো ব্যাপার নেই, এই কোশ্চেনেই বলে দিল 25 পয়সার কয়েন কতগুলো আছে। তাহলে 25 দিয়ে 40কে মানে 280টি হয়ে যেত। যদি বলতো 50 পয়সার কয়েন কটা আছে, তাহলে 6 ইন্টু 40 240টি, তাই না? যেমন কোশ্চেন যদি চেঞ্জ হতে থাকে তেমন ভাবে কোশ্চেন অ্যান্সার আসবে। তোমাকে এখানে 1 টাকার জায়গায় পরীক্ষা এমন দেবে এমন কোনো ব্যাপার নেই, সেম কোশ্চেন চেঞ্জ করে দিয়ে বলবে যে 25 পয়সার কয়েন বের করো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো। কি বলছে? এ স্যালারি ইজ 150% অফ বি স্যালারি। আবার রিড করবে এমন ভাবে বি স্যালারি ইজ 80% অফ সি স্যালারি। তাহলে রেশিও বের করতে বলছে সি এর সাথে এর স্যালারি। এই যে বাংলায় দেখে নাও, এর বেতন বি এর 150%, বি এর বেতন সি এর 80%, সি এর বেতনের সাথে এর বেতনের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এর বেতন, এর বেতন মানে কি? বি এর যেমন আছে তেমন করে দিলাম, 150/100। আচ্ছা, আমরা রেশিওর যে ফার্স্টের ফর্মুলা ছিল সেটা করছি। এই 3টাকে নিচে পাঠিয়ে দিচ্ছি আর 2টাকে নিচেই রেখে দিলাম। তার মানে এ হলো 3, বি হলো 2। হ্যাঁ, এরপরে নেক্সট সলিউশনে আসছি। বি এর বেতন বলছে সি এর 80%, সি এর 80%। এই 4টাকে নিচে নিয়ে আসবো, b/4 c/5। দেখো এখানে b এর ভ্যালুটা হচ্ছে 2 আর এখানে b এর ভ্যালুটা হলো 4। আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, 2 দিয়ে গুণ করে দিই বোথ সাইডে, তাহলে দেখো এখানেও চলে আসলো b/4, এখানেও চলে আসলো a/6। কারণ এই 2 দিয়ে তো কাটাও যায়, আমি তো এক্সট্রা কিছু লিখিনি, তাই না? তাহলে পরে এখানে দেখো আমাদের কি বলেছে, সি এর সাথে এর অনুপাত, তার মানে সি এখানে 5, সি হলো 5 আর এ কত? 6। এটাই বেরিয়ে গেল আমাদের অ্যান্সার, তাই না? আমাদের এই জিনিসটা সমান করতে হবে, না হলে পরে আমরা কি করে পাবো? বি সব জায়গায় সমান হবে, এখানে 1 ওখানে আর 1, দুমুখে তো হলে হবে না। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন। কি বলছে? এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা প্র্যাকটিস করতে যাবে, বারবার আটকাবে। 8 টাইমস মিনিমাম প্র্যাকটিস না করে গেলে পরীক্ষায় এটা নামানোই সম্ভব না, আমি বলে দিচ্ছি। পরীক্ষায় দেখে গিয়ে অন্যরকম করে আসবে। একটি মিশ্রণে মদ ও জলের অনুপাত 3:2, অন্য একটি মিশ্রণে মদ ও জলের অনুপাত 4:5। আগের মিশ্রণের 3 লিটারের সাথে পরের মিশ্রণের কত পরিমাণ মিশ্রিত করলে মদ ও জলের পরিমাণ সমান হবে? ইংলিশ কি বলছে? এ মিক্সচার কন্টেইনস ওয়াইন অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 3:2 and another mixture contains, then the ratio is 4:5। মদ ও জলের অনুপাতগুলো দেয়া আছে। হাউ মেনি লিটার্স অফ ল্যাটার, পরেরটা, ল্যাটার মানে পরেরটাকে বোঝানো হয়। হাউ মেনি লিটার্স অফ ল্যাটার মাস্ট বি মিক্সড উইথ এই 3 লিটার অফ দ্য ফর্মার, ফর্মার মানে আগেরটা,
প্রথমটার 3 লিটারের সাথে পরেরটার কত লিটার মিক্স করলে রেজাল্টিং মিক্সচার মে বি কন্টেন ইকুয়াল কোয়ান্টিটিস অফ ওয়াইন অ্যান্ড ওয়াটার, মানে ফাইনালি হবে 1:1, তাই না? তাহলে আমি এখানে 3টে পাচ্ছি। আচ্ছা, এতে পাচ্ছি হলো 3:2। আচ্ছা, আমি একটা বলে নিই। আচ্ছা, বিতে পাচ্ছি হলো 4:5। যদি তোমরা এই পরবর্তীতে আমরা একটা অ্যালিগেশন দিয়ে সলভ করব। আমরা যখন এই পরবর্তীতে 3 নম্বর যখন পার্সেন্টেজ পড়ার পর অ্যালিগেশন পড়ব, তখন আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করে নেব যে অ্যালিগেশন কি করে হয়। অ্যাকচুয়ালি আমরা এখানে জাস্ট এইটুকু শিখে নিই যে কি ঘটনা ঘটছে। আমরা এ আর বি দুটো মিশ্রণকে কম্পেয়ার করব। যদি ওয়াইন ওয়াইন করি তাহলে ওয়াইনই রাখবো, যদি ওয়াটার করি ওয়াটারই রাখবো, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে যখন ওয়াইন করব তখন আরেকটারও ওয়াইনই নিতে হবে, আরেকটারও ওয়াইনই নিতে হবে, খেয়াল রাখতে হবে। আমি কেমন করছি দেখো, এই এ মিশ্রণে এই 3:2 এর মধ্যে কত পরিমাণ মদ আছে? 3/5 অনুপাত, তাই না? আমরা তো রেশিও থেকে আমরা এটা জানি। আর বিতে কত পরিমাণ মদ আছে? 4/9 পরিমাণ। তোমরা যদি এইভাবে করতে চাইতে 2/5 আর 5/9 তাহলেও হতো, তুমি বাড়িতে চেষ্টা করে দেখবে, তাহলেও হবে। ঠিক আছে, এবার এটা ফাইনালি কি হবে, কি ফাইনাল মিশ্রণে 1:1, মানে 1/2 হবে, তাই না? তাহলে আমরা জানি এই দুটোর সাবট্রাকশন হয়, এই দুটোর সাবট্রাকশন হয়। তাহলে সাবট্রাকশন আমি করে নিলাম। এখানে 1/18 হচ্ছে আর এখানে 1/10 হচ্ছে। এই দুটোর সাবট্রাকশন করে দেখবে, এই দুটোর সাবট্রাকশন করে দেখবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা 9 2 18 হয়ে যাবে আর 5 2 10 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। তাহলে এটা রেশিও কি হবে তাহলে? 10:18, মানে 5:9। এইবার এই দেখো, এ আর বি এর অনুপাত আমি পেয়ে গেলাম যেখানে মেশানো হয়েছে। তাহলে আমি ধরে নিলাম এ হলো 5x লিটার আর বি হলো 9x লিটার। ঠিক আছে, কোশ্চেনে অ্যাকর্ডিং টু কোশ্চেনে বলে দিয়েছে এই 5x সমান আবার কত? 3 লিটার। তাহলে x সমান কত হবে? 3/5 লিটার। যদি 3/5 হয় তাহলে বি 9x কত হবে? 9 × 3/5, মানে হলো 27/5। যদি তুমি এটাকে মিক্স ফ্র্যাকশন করো, 5 2/5 লিটার হয়ে যাবে। এই পরিমাণের সাথে 3 লিটার মেশাতে হবে যাতে 1:1 হয়ে যায়। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্র্যাকটিস করবে বারবার। নেক্সট কোশ্চেনে যাই। A milkman makes 20% profit by selling milk mixed with water at ₹9 per liter. If the cost price of 1 liter pure milk is 10, then the ratio of the milk and water in the mixture is। এটা আমরা দুটো টাইপের হয়, আমরা করব দুখানা টাইপেই দেখব। বলছে একজন দুধ ব্যবসায়ী প্রতি লিটার 9 টাকা দরে বিক্রি করে 20% লাভ করে। যদি 1 লিটার খাঁটি দুধের ক্রয় মূল্য 10 টাকা হয় তবে মিশ্রণে দুধ ও জলের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, আমরা এই 9 টাকা দরে কি করেছে? বিক্রি করেছে, আমরা বিক্রি করেছে 20% লাভ করে। আমরা যে প্রসেস আমরা শিখবো, যেমন 20% মানে কি বলতো? 1/5। আচ্ছা, 5 টাকা দিয়ে একটা কোনো জিনিস কিনেছে, 6 টাকায় বিক্রি করেছে। আমি এটা অ্যাকচুয়ালি এটা কি হতো, 100-তে কিনে 120-তে বিক্রি করেছে।
তাই তো ঘটনা। আমরা এটাকে শুধু মানে এই ভাগগুলো করে করে কাটাকুটি করে আমরা ছোট সাইজে করে নিলাম, যাতে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সুবিধা হয়। কনসেপ্ট সেই সেমই আছে, ধারণা সেই এখান থেকেই এসেছে, ঠিক আছে। তাহলে 5-এর থেকে 6 হয়েছে। দেখো এইবার আমরা এই 5 থেকে তো 6 হয়েছে, দেখো 6টা মানে হলো, যদি এই প্রসেসে এটা অ্যাপ্লাই করি তাহলে 6 সমান কত হবে? 9 টাকা আছে কি নাই, তা না? 6 মানেই তো এটা তো এসপি। এসপি আমরা তো সিপি জানি না। তাহলে এসপি যদি 9 টাকা হয় তাহলে 1 সমান কত হবে? 9/6। আমাকে সিপি, এটা সিপি সমান কত হবে? 5। 9/6 ইন্টু 5, যেটা 3 দিয়ে 3 2, 15/2 মানে হলো 7.5 টাকা। তার মানে ওই মিক্সচার, যে জল আর দুধ মেশানো আছে, ওই মিক্সচারের দাম হলো কস্ট প্রাইস। দেখো আমাদের ইন্ডিয়ার সেন্সে বলছি, তাহলে জলের দাম নেই এখানে, ঠিক আছে। জল যে টিউবওয়েল থেকে এনেই টুক করে দাও ঢেলে, তাহলে 7.5 টাকার দুধ নিয়েছে আর বাকি পরিমাণ জল দিয়ে 9 টাকা বিক্রি করে দিয়েছে। এইবার যেই দামে বিক্রি করছে সেটা আবার অরিজিনাল দুধ 10 টাকা করে দাম। ওরা বলছে আমি কেনা দামেই বেচছি, তাহলে অ্যাকচুয়ালি আমার প্রফিট হচ্ছে কত? এই দুধওয়ালার কত প্রফিট হচ্ছে? 2.5 টাকা। 2.5 টাকা মানে কি? 2.5 টাকা কিসের? 2.5 টাকার জল দিয়ে দিয়েছে। তার মানে কি অনুপাত কি হবে? 7.5 অনুপাত 2.5। এটা ছিল দুধের ওই 1 লিটারের মধ্যে, আর এটা হলো 1 লিটারের মধ্যে জলের পরিমাণ, ঠিক আছে। জলের যে খরচা, এরও খরচা, একই তো ব্যাপার। এখানে পরিমাণ যেমন হবে এখানেও পরিমাণের অনুপাতটাই হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 25 দিয়ে করলে 3:1, তাই না? দেখো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে যে ঘটনাটা কি ঘটছে। আর যদি অ্যালিগেশন দিয়ে করতে তাহলে কোনো সমস্যাই ছিল না। অ্যালিগেশন বলছে, অ্যালিগেশন দিয়ে তুমি করতে, ধরো এখানে আমি বলছি মিল্ক, এখানে আমি ওয়াটার। আচ্ছা, মিল্কের দাম, পিওর মিল্কের দাম 10 টাকা, আর সেই ওই মিল্কের মধ্যে যদি ওয়াটার দিই তাহলে ওই ওয়াটারের দাম কি? 0। কিন্তু আমরা ওই 1 লিটারের মধ্যে আমরা যে 9 টাকা দরে বিক্রি করে দিয়েছি, তার মধ্যে সিপি কত? দেখো আমরা কি করলাম, সিপি ওই করেছিলাম না এর আগের সলভে। 6 মানে 9 ছিল, 1 মানে 9/6 ছিল, 5 মানে কত ছিল? আমরা এটা বের করলাম, 9/6 ইন্টু 5, 7.5। তাহলে এখানে লিখে দেবো 7.5। এটার সাবট্রাকশন করবে 2.5, এটার সাবট্রাকশন করবে 7.5, অনুপাত করবে 3:1। দেখো মিল্ক আর ওয়াটারের অনুপাত হয়ে গেল 3:1। এটা অনেক ইজি লাগবে জানি, তোমরা এইভাবে করবে, কিন্তু যেহেতু জানতাম না আমরা, তাই আমরা যতটা পারছি অ্যাভয়েড করছি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আটকাবে। এই কোশ্চেনগুলো আমি যখন রাকেশ যাদব করছিলাম 5 টাইমস আমি প্র্যাকটিস করেছিলাম, সেখান থেকে যে কোশ্চেনগুলো বারবার আটকে যাচ্ছিল, বারবার মনে হয়েছে ট্রিকি কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমি চুজ করেছি, ঠিক আছে। এই 5 টাইম 4 টাইমস করার পরও এই কোশ্চেনগুলো আটকে যাচ্ছে, সবারই আটকে গেছে এবং শুনে দেখেছি। তো ঘটনাগুলো আমি কি দেখছি, অনেক বড় আছে কিন্তু সলিউশন অত বড় না, তোমাকে জাস্ট একটু বুঝতে হবে আর ধৈর্য ধরতে হবে। বলছে এ ম্যান ordered 4 pairs of black socks
and some pairs of brown socks. বলছে একটি লোক 4 জোড়া কালো মোজা ও কিছু জোড়া বাদামি মোজা কিনলেন। The price of a pair of black sock is double that of brown pair. মানে কালো মোজার যে দাম সেটা ব্রাউন যে বাদামি আছে বাদামির থেকে ডাবল। তাহলে যখন while preparing the bill the clerk interchanges the number of black and brown pair. যখন সে বিল করছিল তখন কি করলো যে এই নাম্বার অফ যে কালো মোজা আর নাম্বার অফ যে ব্রাউন মোজা এই দুটো নাম্বারে মানে যতগুলো কিনেছে, ধরো এটা 10 কিনে, এই 10টা এর ঘাড়ে চাপালো, 4টা ওর ঘাড়ে চাপিয়ে দিল। তো এর ফলে কি হয়েছে যে বিলের প্রাইস 50% বেড়ে গেছে। তাহলে কি বলছে, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ব্ল্যাক অ্যান্ড ব্রাউন পেয়ার সক ইন দ্য অরিজিনাল অর্ডার। তাহলে যে অর্ডারে সে কিনেছিল অ্যাকচুয়ালি তাতে এই কালো এবং ব্রাউন পেয়ারের যে মোজার যে অনুপাত সেটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, কোশ্চেন তেমন মনে হচ্ছে অনেক বড়, কিন্তু তেমন বড় নয়। এই যে বাংলায় পড়ে দেখবে, যখন ক্লার্ক বিল করছিল তখন ভুলবশত মোজার সংখ্যা অদল বদল করে ফেলেন, যার জন্য বিল প্রায় 50% বৃদ্ধি পায়। কালো মোজা ও বাদামি মোজার অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা আমি ব্ল্যাক আর ব্রাউন, আচ্ছা এতে 4 জোড়া, এতে আমি কি জানি? আমি তো জানি না। আমি ধরে নিলাম x জোড়া কিনেছিল। এই কেসের ক্ষেত্রে, জেনারেল কেসের ক্ষেত্রে কি হচ্ছে, ঘটনা কি ঘটেছে, এইবার এদের যে দামের অনুপাত দেখো, ব্ল্যাকের সাথে ব্ল্যাকের দাম যদি এ হয় তাহলে কি বলছে, বাদামি মোজার থেকে দ্বিগুণ, তাহলে এ হয়ে যাবে হাফ না। দেখো বাদামি যদি এক্স হয় বা এ হয় তাহলে ব্ল্যাক কত হবে, এর দ্বিগুণ হয়ে যাবে, 2a হয়ে যাবে, তাই না? তাহলে এদের অনুপাত কত, 2:1 না? তাহলে আমি লিখে দিচ্ছি এদের অনুপাত 2:1, মানে প্রাইসের অনুপাত। আর নাম্বার অফ সক্স, আচ্ছা তাহলে এই দুটোকে গুণ করলে আমি কি পাবো বলো তো, যত করে দাম পড়েছে আর যতগুলো মোজা কিনেছে গুণ করলে তো আমি প্রাইস পাবো। এখানেও সেম এক্স হয়ে গেল। তাহলে অ্যাকচুয়াল প্রাইস কত হলো, 8 প্লাস এক্স, এটা হলো অ্যাকচুয়াল প্রাইস। কিন্তু এই যে যে ওখানকার যে শপকিপারের লোক আছে সে কি বলছে, ভুলবশত মোজার সংখ্যা অদল বদল করে দিয়েছে। এইবার ঘটনা কি ঘটছে দেখো, ব্ল্যাক তো ব্ল্যাক আছে, ব্রাউন তো ব্রাউন আছে। তো এইবার কি করেছে, এই চেঞ্জটাকে আমি কি করলাম, এখানে 4:x ছিল, মানে এখানে x আর 4 করে দিলাম, মানে অদল বদল করে দিয়েছে, তাই না? কিন্তু দাম তো সেই সেমই রেখেছে, ধরেছে সেম। তাহলে এখানে এটা প্রাইস, এটা নাম্বার অফ সক্স, তাহলে এখানে কি হবে 2x প্লাস 4, তাই না? তাহলে 2x প্লাস 4 এইটা হয়ে গেছে পরবর্তীতে ভুল করে করার ফল। তার মানে কি হবে ঘটনা, দেখো এই 8 প্লাস x যে আছে এই দামটা কি হচ্ছে, এই দামের থেকে 50% বেশি। মানে কি, এই 8 প্লাস এক্স থেকে যদি আমি 50% বেশি নেওয়া মানে কি 150/100, এইটা সমান কি হবে 2x প্লাস 4 হয়ে যাবে, তাই না? এবার দেখো সলভ করে, আচ্ছা আমি এখানে সলভ করছি। কি হচ্ছে,
আমি এই পাশে নিয়ে যাচ্ছি, এটাকে এই পাশে দিয়ে দিচ্ছি। আচ্ছা, 24 প্লাস 3x ইজিক্যাল টু 4x প্লাস 8। আচ্ছা, এটাকে এই পাশে করে দিচ্ছি, সলিউশন করে দিচ্ছি। 3x ও পাশে চলে গেল, x হয়ে গেল, আর 24 থেকে 8 চলে গেল, মানে 16 হয়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি ব্রাউন পেয়ার কতগুলো কিনেছিল? 16টা কিনেছিল। এবার তাদের অনুপাত নির্ণয় করতে বলেছে, তাহলে অনুপাত যদি নির্ণয় করতে বলে তাহলে কি হবে? এই 4:16 কি হবে? 1:4 অ্যান্সার। 4টে অপশান থাকবে, সেখান থেকে একটা ক্লিক করবে। ঠিক আছে, এবার যদি বলতো বাদামি মোজার সংখ্যা নির্ণয় করো, তাহলে বলতে 16টি। ওকে, 25 চলো, কি বলছে? এটাও VVI বহুবার এসেছে। টাইম অ্যান্ড ডিস্টেন্সেও ওই প্রবলেম আছে, প্র্যাকটিস করব, কিন্তু এখানেও রেশিওর ইউজ আছে বলে আমরা করছি। কি হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রথমে কোশ্চেনটা পড়ে নিই। এ পুলিশম্যান স্টার্ট এ চেজ এ থিপ। একটা পুলিশম্যান কি করছে? একটা থিপকে, চোরকে সে তাড়া করছে। when the thief goes 10 step, যখন সেই চোরটা 10 স্টেপ যায়, তখন পুলিশম্যান মুভস 8 স্টেপ। সেই সময়ে পুলিশম্যান 8 স্টেপ মুভ করে। এবং যখন 5 স্টেপস পুলিশম্যানের সাথে, অ্যান্ড বলছে 5 স্টেপস অফ দ্য পুলিশম্যান আর ইকুয়াল টু দ্য 7 স্টেপ অফ দ্য থিপ। পুলিশ যদি 5টা স্টেপ দেয়, যে দূরত্ব যায়, থিপ 7টা স্টেপ দিলে তার সাথে সমান হয়। তাহলে কি বলছে? দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য পুলিশম্যান টু থিপ। পুলিশম্যানের সাথে থিপের গতিবেগের অনুপাত নির্ণয় করো। যে একজন পুলিশ ও একটি চোরকে তাড়া করতে শুরু করলো। যখন চোর 10 কদম এগোয়, ওই সময়ে পুলিশ 8 কদম এগোয়। পুলিশের 5 কদম চোরের 7 কদমের সমান। তাহলে পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, কোশ্চেন করে নি। ধরো এই যে এইটা থেকে আমরা শুরু করি, হ্যাঁ, যেখানে সমান বলা আছে। বলছে পুলিশের 5 কদম। আচ্ছা, আমি ধরলাম 1 কদমে, পুলিশ যেহেতু আছে, পুলিশের ফার্স্ট লেটার পি আছে, তাহলে আমি ধরলাম এক কদমে সে পি ডিস্টেন্স করে যায়। তাহলে পুলিশ 5 কদমে কত যাবে? 5p। আচ্ছা, থিপ 1 কদমে টি করে যায়, থিপ আছে, টি দিয়ে শুরু, তাই 7 কদমে কত যাবে? 7t যাবে। দেখো, এই পি আর টিটা কি এক কদমে ডিস্টেন্স যায়, না এক লাফে যে ডিস্টেন্সগুলো যায়। তাহলে আমি এটাকে যেভাবে জানতাম করে দেবো, 7টাকে এর নিচে নিয়ে আসি, হয়ে গেল, পেয়ে গেলাম। তাহলে পি আর টি এর অনুপাত হলো এক স্টেপে 7:5। আচ্ছা, এইবার পি আর টি দেখো, এ যেই সময়ে 10 স্টেপ যায়, আমি স্টেপ বলছি, হ্যাঁ, 10 স্টেপ যায়, টি সেই সময়ে কত স্টেপ যায়? 8 স্টেপ যায়, তাই না? আবার এক স্টেপে পার স্টেপ ডিস্টেন্স কভার্ড কত যাচ্ছে? এ দেখো 7 যায়, এই যে 7 আর এ হলো 5। এবার এ 10 স্টেপ যাচ্ছে, ওই সময়তে এক স্টেপে যদি 7 করে যায়, তাহলে কত ডিস্টেন্স কভার করলো? 70। প্রতি স্টেপে এ থিপ 5 কদম 5 ইউনিট করে যায়, তাহলে 8টা স্টেপে এসে কত দূর যাবে? 40 যাবে, তাই না? এইবার এটাতে কি হলো? এটা হলো ডিস্টেন্সের অনুপাত। দেখো, কোশ্চেনে আমি বলে দিয়েছি, এখানে বলে দেওয়া আছে, এই 10 স্টেপ যে সেই সময়ে, যত সময় হতে পারে, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, এত সেকেন্ডে যদি 10 স্টেপ যায়, এই থিপটা কিন্তু ওই সেকেন্ডের মধ্যেই 8 স্টেপ যায়। তার মানে অ্যাকচুয়ালি আমাদের ডিস্টেন্সের রেশিও, ডিস্টেন্স মানে কি?
ধরো ডি মানে কি স্পিড ইনটু টাইম, তাই না? এবার টাইম তো পি এর ক্ষেত্রেও টি এর ক্ষেত্রেও টি। তাহলে আমি কি করছি, এই দেখো ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স এই স্পিড মানে কি ডি বাই টি। তাহলে টি তো সবার জন্য সেম, তাহলে স্পিডের রেশিও তাহলে কি হবে, পি ইস টু টি কি হবে দেখো। তাহলে আমি 70 বাই ডিস্টেন্স হলো 70 ছিল, একে আমি টি দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি কি স্পিড। সময় তো সবারই সেম, থিপেরও সেম, টি টাইমে বলেছে, সেই টি টাইমে এ কি করে 40 বাই টি স্পিডে যায়, টি টি কেটে গেল অনুপাত বলে, তাই এখানে হয়ে গেল 7/7:4। তাহলে আমি কি পেলাম, পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত হলো 7:4। ঠিক আছে, এই হলো সলভ। ভালো করে বোঝার চেষ্টা করবে, ভালো করে প্র্যাকটিস করবে। যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে আমাকে এই ইমেল আইডিতে মেল করতে পারো, dmclasses96@gmail.com। ঠিক আছে, dmclasses96@gmail.com। নেক্সট কোশ্চেনে চলে যাই। সেম টাইপের কোশ্চেন করে দেখো, একদম সেম। টম ইজ চেজিং জেরি, ইন দ্য সেম ইন্টারভ্যাল অফ টাইম টম জাম্পস 8 times while জেরি জাম্পস 6 times। আগের কোশ্চেনটাতে ঠিক যেমন ছিল তেমনই আছে, but the distance covered by Tom in 7 jumps is equal to Jerry's how many jump? 5 এখানে 5 জাম্প এখানে বলা আছে, দেখো জেরির 5 বার লাফের সমান। টম ও জেরির গতিবেগের অনুপাত নির্ণয় করো, তাই না? টম জেরিকে তাড়া করছে। আচ্ছা আমরা এটা জেনে নিই, তার মানে টম আর জেরি এই যদি 8 বার লাফায়, জেরি 6 বার লাফায় একই সময়ে টি টাইমে, তাই না? সেই একই সময়, একই সময় মানে টি সময়। এইবার এখানে কি বলছে, কিন্তু টম 7 বার লাফিয়ে, আচ্ছা আমি ধরলাম একবার লাফালে টম টি ডিস্টেন্স যায়, তাই না? তাহলে 7 বার লাফালে কত ডিস্টেন্স যাবে, 7t যাবে। এটার সাথে কি হবে, জেরির 5 বার লাফের সমান। বা জেরি কি করছে, জেরি এক লাফে আমি ধরছি যে ডিস্টেন্স যায়, জেরির থেকে শুরু, এই দেখো জেরির ক্যাপিটাল লেটার জে হয়, তাহলে আমি ধরে নিচ্ছি যে এক লাফে জেরি যে ডিস্টেন্স করে যায়, তাহলে 5 বারে কত যাবে, 5j হয়ে যাবে। আচ্ছা তাহলে t/5 হলো আর j/7 হলো। এখানে চলে আসো, এখানে হলো স্টেপ আর এখানে হলো পার স্টেপ কভার্ড ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এটার অনুপাত হলো 5:7। তাহলে 8টা স্টেপ 5 ইউনিট করে যদি যায় তাহলে কত যাবে, 40। 6টা স্টেপ 7 ইউনিট করে যদি যায় কত হবে, 42। এখানে দেখো অ্যাকচুয়ালি এর স্পিডটা কেন বেশি হবে, কারণ আমরা যে কার্টুনে দেখি জেরি ধরতে পারে না, জেরিকে ধরতে পারে না টম, তাই না? কারণ স্পিডে যায়। আচ্ছা এইবার এটা হলো কি ডিস্টেন্সের অনুপাত। এবার ডিস্টেন্সের অনুপাত মানে কি, আমরা টাইম তো সেম, তার মানে d/t আর d/t, মানে এতে d1/t আর d2/t। এর ডিস্টেন্স কত কভার করলো, 40/t আর এ হলো 42/t। এটা হলো স্পিডের রেশিও হয়ে গেল, তাই না? আগের কোশ্চেনটা দেখলাম, ব্যাক করে দেখে আসো যে স্পিড মানে কি ডিস্টেন্স বাই টাইম,
কিছু দূরত্ব একই সময়, কিছু সময়ের মধ্যে, একক সময়ের মধ্যে যত দূরত্ব যায় তাকে দূরত্ব বলা হয়, তাকেই গতিবেগ বলা হয়, তাই না? ভেলোসিটির সংজ্ঞা। আচ্ছা, তাহলে এখানে কি পেয়ে যাব? 20:21। 40:42 মানে কি 20:21 হয়ে গেল অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 27 কি বলছে? টু অ্যালয় contain tin and iron in the ratio 1:2 and 2:3. If the two alloys are mixed in the proportion of 3:4 respectively by weight, ওজনের অনুপাতে, হ্যাঁ, the ratio of the tin and iron in the newly formed alloy কি হবে? এই টু আয়রনকে আমরা 3:4 অনুপাতে মেশাবো। এই ধরনের আমরা একটা কোশ্চেন করেছি প্রথম দিকে। দেখো, টিন আর আয়রন, প্রথমটা হলো 1/2, এইভাবে নয়, এইভাবে করো। টিন আর আয়রন 1:2 মানে কত? 3। 2:3 মানে কত? 5। আমরা এটাকে আগে সেম করে নিই, হ্যাঁ। এলসিএম কত? 15। এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে সেম হয়ে গেল। সেম হয়ে যাওয়ার পর এই অনুপাতে মিক্সড করে দেবে, মানে উপরেরটাকে 3 দিয়ে গুণ, নিচেরটাকে 4 দিয়ে গুণ, কারণ 3:4 অনুপাতে মেশাতে বলেছে। তাহলে আমরা এখানে তাহলে 3 দিয়ে গুণ হয়ে যাবে, এখানে তাহলে 4 দিয়ে গুণ হয়ে যাবে। এইবার আমরা করে নিচ্ছি। এই দেখো, এটা হলো 12, তার মানে এটাকে গুণ হবে 12 দিয়ে, আর এটা 3 দিয়ে, মানে এটা 15 দিয়ে গুণ হবে। তাহলে এখানে 15 প্লাস 24:30 প্লাস 36, এটার মানে কি দাঁড়াচ্ছে? দেখো, 39:66, মানে 13:3 দিয়ে কেটে দিলাম, 3 13 39 আর 3 22 66। তার মানে নতুন যে ফর্মড হবে টিন অ্যান্ড আয়রন, তার অনুপাত হবে এত, তাই না? দেখে নাও ভালো করে, এর আগেও আমরা এই ধরনের কোশ্চেন করেছি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই টাইপের 6000-এর জায়গায় মোস্ট প্রবলি অন্য কিছু ছিল, 4000 বা সামথিং ছিল। এটা মিসলেনিয়াস 2018-এর যে প্রিলিমস ছিল সেটাতে এসেছিল। কারণ আমরা আমি এই মিসলেনিয়াস 2018-এর যে মেন্স, সেটাতে কিছুদিন আগেই রেজাল্টে ক্লিয়ার করলাম, তো সেটা আমার খুব ভালো করে মনে আছে। ঠিক আছে, কোশ্চেনটা সলভ করে নিই। বলছি এ ম্যান হবে, এ ম্যান স্পেন্ডস হিজ 2-month ইনকাম ইন 3-month টাইম। If his monthly income is ₹6,000, then his annual saving is। কি বলছে? একজন লোক তার 2 মাসের রোজগার 4 মাসে খরচ করে। 4 মাসে নয়, এটা 3 মান্থে, 3 মান্থে খরচ করে। যদি তার মাসিক বেতন 6,000 টাকা হয়, তবে তার বাৎসরিক সঞ্চয় কত? আচ্ছা, 2 মাসের ইনকাম এক্সপেন্ড 3 মান্থ। আচ্ছা, আমি যদি এটাকে 6 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো, এটা 12 মান্থের ইনকাম সে কি করবে? 18 মাস ধরে খরচ করবে, হিসাব মতো তো তাই। তো এই 12 মাসে, আচ্ছা বলো তো, 12 মাসে তার ইনকামটা কত? প্রতি মাসে তো 6,000 করে, তাই না? তাহলে 6,000, তাহলে 12 × 6, মানে 72,000 হলো কি তার ইনকাম।
এবার বলো এই মাসটা জুড়ে সে খরচ কত করবে? সে 18 মাসের তো খরচ করবে না নিশ্চয়ই, 6 মাসের নিশ্চয়ই কম করবে, তাই না? তাহলে 6 মাসের, আমার 6 মাসের খরচ আর দরকার নেই। তাহলে আমার কি করব, এবার দেখো যে আমি 2 মান্থের, আমার তো ইনকাম যদি 12 মাস হয়, খরচাও তো আমার 12 মাসই লাগবে নাকি? তাহলে আবার এই জিনিসটাকে লেখো, 2 মান্থ ইনকাম এক্সপেন্ডিচার মানে খরচ, এখানে খরচ লিখে দাও 3 মান্থের। এবার দেখো খরচ আমি করবো 12 মাস ধরে, তাহলে এটাকে আমি 4 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 8 মান্থ ইনকাম 12 মাসের খরচ। তার মানে আমার 12 মাসের ইনকামটা আমাকে ধরতেই হবে না, আমার 8 মাসের খরচা ইনকাম দিয়েই আমার 12 মাস চলে যাবে। তাহলে 8 মাসের ইনকাম কত? 6 × 8 মানে 48,000। তাহলে সঞ্চয় কত হবে? এটা থেকে বাদ দিয়ে দাও, কত হবে? 24,000, তাই না? তুমি এটাকে ডাইরেক্টলি এভাবেও করতে পারতো যে এখানে 12 মান্থ আছে, 12 মান্থ থেকে 18 মাসের খরচ, তার মানে এখানে 6 মাস বেঁচে যাচ্ছে। 6 মাসের রোজগার কত সেটা দেখবে, দেখে করবে, ঠিক আছে? এবার বেসিক্যালি এইভাবে যাবে, এইভাবে বুঝতে পারা যাচ্ছে ঘটনাটা কি ঘটছে, ঠিক আছে? নেক্সট চলো 29 কি বলছে, 3 containers have their volumes in the ratio 3:4:5. They are full of mixtures of milk and water. The mixture contains milk and water in the ratio 4:1, 3:1 and 5:2 respectively. The mixture of all 3 containers are poured into a 4th container. The ratio of milk and water in the 4th container is, কি বলছে, 3টি ধারকের আয়তন 3:4:5। ধারকগুলি দুধ ও জলের মিশ্রণে ভর্তি। ধারকের মধ্যে রাখা দুধ ও জলের অনুপাত যথাক্রমে 4:1, 3:1 এবং 5:2। 3টি মিশ্রণকে একটি ধারকের মধ্যে ঢালা হলো, তাহলে চতুর্থ মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে, তাই না? তাহলে আমরা 3টি ধারকের আয়তনের অনুপাতই এটা দেয়া আছে, কিন্তু দুধ ও জলের অনুপাতগুলো, আচ্ছা ধরে নিলাম আমি 3টে ধারক হলো এ বি সি, তাহলে এটা কি আছে 4:1 মানে কত 5, বি কত আছে 3:1 মানে কত 4, সি কি আছে 5:2 মানে 7। আমরা কি জানি, এটার আমরা এলসিএম বের করব। দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে 4×5 20 আর 7 × 14 140। তার মানে আমাদের এই এলসিএম গুলো পূর্ণ করতে গেলে এইটাকে আমাকে 28 দিয়ে গুণ করতে হবে, এইটার সাথে কি এই দুটোর গুণফল দিয়ে গুণ করতে হবে 35, আর এর সাথে কি হবে এই 4 আর 5 দিয়ে গুণ করতে হবে মানে 20। ঘটনা হলো এইখানে যে এই পর্যন্ত আমরা সেম করে দিলাম এদের আয়তন, কিন্তু আয়তন তো আমাদের সেম নেই, আয়তন তো আমাদের বলে দেওয়া আছে 3:4:5। তাই আমি কি করলাম এখানে ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 করে দিলাম, তাহলে কি করলাম যার যার যেমন অনুপাত তার তার তেমন অনুপাত বেরিয়ে গেল। তাহলে আমি এখানে আবার 3 দিয়ে গুণ করতে হবে, এখানে আবার 4 দিয়ে গুণ করতে হবে, এখানে আবার 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি অ্যাকচুয়ালি এর সাথে কত গুণ হবে 28 × 3 কত হয় 3 দিয়ে গুণে 6 আর 3×8 24 মানে 84। এর সাথে কত গুণ হবে 35 × 4 করলে 120 140। আচ্ছা এর সাথে কত গুণ হবে 100 গুণ হবে, তাই না? তাহলে আমি এখানে কি ছিল, এখানে এটা ছিল মিল্ক, এটা ছিল ওয়াটার, আমি মিল্কটা করে নিই। 84 × 4 কত হবে 4×4 16,
4 32 33 প্লাস 140 দিয়ে 3 14 42 420 100 দিয়ে 500, এটা সমান কত হবে 84। আচ্ছা 84 যদি হয় তাহলে এইটা হবে 140 আর এটা হবে 200। আচ্ছা যোগগুলো করে দিই, 6 হবে, তারপরে 2 আর 3 5 হবে, 4 আর 3 7 হবে, 7 আর 5 12 হবে। এটা মানে কত হবে 340। 300 এখানে একবারে করে দিই, 4 হবে, 8 আর 4 12 হবে, আর এখানে 2 আর 1 3 আছে, আর 1 4 হবে, তাই না? তো এবার আমি 4 দিয়ে কাটতে থাকি। 4 দিয়ে কত হয় দেখো, 3 4 12, 4 14 56, 4 10 40, 2 24, 4 6 24। আমি রেশিওগুলোকে কমাচ্ছি আর কি। 2 দিয়ে কাটো, এখানে 157, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 53, তাই না? 53 হয়ে যাচ্ছে এখানে। আর এটা তো প্রাইম নাম্বার হয়ে গেল, মানে এটা আর যাবে না, মানে এই 157:53। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন চলো। কি বলছে, ইন 2 টাইপস অফ ব্রাশ the ratio of copper to zinc are 8:3 and 15:7 respectively. If the 2 types of brass be melted and the mixed in the ratio 5:2, a new type of brass is obtained. The ratio of copper to zinc in this new type of brass is, কি বলছে, 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 8:3 and 15:7। 2 প্রকার পিতল, এটা দাঁড়ি, 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মিশিয়ে নতুন প্রকার পিতল তৈরি করা হয়, তবে নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত নির্ণয় করো। আগেরটার মতোই। আচ্ছা পিতল 1, ব্রাশ 1, হ্যাঁ 1 কি বলছে, এখানে আছে কপার আর এখানে আছে জিঙ্ক, 8:3 মানে কত 11, আর ব্রাশ 2 15:7, এটা কত 22। এবার আমরা তো এই 5:2 অনুপাতে মেশাবো, তাহলে আমাদের এটার এলসিএম বের করতে হবে 22, মানে এটা শুধু 2 মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা কোন অনুপাতে নেব, এই 5:2 অনুপাতে নেব। এটা তো আমরা সমান করে দিলাম না, 22 করে দিলাম। তাহলে সমান করতে গেলে এই সমান তো করে ফেললাম, এবার এই অনুপাতে নিতে গেলে কি করব, এটার সাথে 5 গুণ, এটার সাথে 2 গুণ, যেমন অনুপাত ছিল তেমন দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এই 5 যদি এখানে চলে যায় 5, আর এখানে শুধু 2, তার মানে অ্যাকচুয়ালি এর সাথে 2 গুণ করব, এর সাথে 10 গুণ করব। আচ্ছা তাহলে পরে আমরা বের করে নিই, 10 দিয়ে 8 80 প্লাস 2 দিয়ে 15 30 অনুপাত 3 10 30 প্লাস 14 কত হচ্ছে 110:44। 11 দিয়ে কেটে দিই, 10 11 দিয়ে 4, আর 2 দিয়ে কাটলে 5:2, তার মানে অ্যাকচুয়ালি 5:2 অনুপাতে, তাই না? 5:2 অনুপাতে আমরা মেশালাম, মেশানোর পর মেশালাম না, নতুন করে যে কপার আর জিঙ্ক এর অনুপাত হলো 5:2, মিশিয়েছিলাম কততে 5:2 অনুপাতে। ঠিক আছে, তো এই হলো আজকের ক্লাস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আমরা এই লং ভিডিওগুলো এইভাবে শুধুমাত্র রেশিওতে চলছে, এরপরে পার্সেন্টেজ হবে, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট,
টাইম অ্যান্ড ডিস্টেন্স, এভারেজ, বোট অ্যান্ড স্টিম, যে অ্যারিথমেটিক পুরো সেকশনটা আছে এবং অ্যাডভান্স ম্যাথের যে সেকশন আছে অ্যালজেব্রা থেকে শুরু করে মেনসুরেশন থেকে শুরু করে ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি সব আমরা আস্তে আস্তে নিয়ে আসছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।